প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আলোচনায়। দর্শক, আমরা অনেক দিন ধরে আলোচনা করছি বাংলাদেশের ব্যাংকিং সেক্টর নিয়ে। তো বিভিন্ন ধরনের আমরা তথ্য উপাত্ত দেখছি। সো গতকাল টিভিএস একটি রাউন্ড টেবল অর্গানাইজ করেছে এবং সেখানে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের যারা কারেন্ট সিইও আছেন, ম্যানেজিং ডিরেক্টর এবং এক্স সিইওস তারাও ছিলেন। একটা ব্যাংকের যে চেয়ারম্যান ছিলেন বোর্ড অফ ডিরেক্টরসের। সো দর্শক, সেখান থেকে আসলে আমরা ওভারঅল ব্যাংকিং সেক্টর নিয়ে যেটা ঘটেছে গত অনেক বছর ধরে, আসলে কেন ঘটেছে এবং এগুলোর কি কনসিকোয়েন্স এবং আসলে এগুলো থেকে কিভাবে উত্তরণ করা যায়, এবং যেটা আমাদের টাইটেল ছিল যে সেভ দ্য ব্যাংকস, বেসিক্যালি হাউ টু সেভ দ্য ব্যাংকস। তো আমরা জানার চেষ্টা করেছি যে বাংলাদেশের এরকম টপ ব্যাংকার, ক্যারিয়ার ব্যাংকার যারা 30-40 ইয়ার্স এক একজনের এক্সপিরিয়েন্স আছে, সো তাদের থেকে জেনেছি আমরা, এবং এ সংক্রান্ত একটি রিপোর্ট আজকে পাবলিশ করেছি, টিভিএসের লিড রিপোর্ট। যদিও এখানে আমরা মানি লন্ডারিং, যে বাংলাদেশ থেকে যে টাকা পাচার হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা, যেটা এখন আমরা শুনতে পাচ্ছি, তো সেটা ছিল আসলে আমাদের কোশ্চেন যে টপ ব্যাংকারদের কাছে যে এটা কি ফেরত আনা সম্ভব কিনা, তাদের এক্সপিরিয়েন্স কি বলে, বিভিন্ন দেশের অভিজ্ঞতায় কি বলে। সো দর্শক, আমরা এটা নিয়ে আলোচনা করব, প্লাস হচ্ছে যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের যে ওভারঅল সিচুয়েশন এবং কি করা দরকার এগুলোকে রক্ষা করার জন্য। সো আমাদের সাথে স্টুডিওতে আছেন টিভিএস স্টাফ করেসপন্ডেন্ট তন্ময় মোদক। তন্ময়ের সঙ্গে আলোচনা করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। তন্ময়, স্বাগতম আপনাকে। এই যে আমরা শুরুটা করি, যে বলেছে যে পাচারকৃত টাকা বা দেশের বাইরে যেটা চলে গিয়েছে, তো সেটা কি আসলে কিভাবে ফেরত আনা সম্ভব, যেটা বলেছেন ব্যাংকাররা, টপ ব্যাংকাররা, আপনি যদি বলেন। প্রথমেই ধন্যবাদ সাজ্জাদ ভাই আমাকে শোতে আমন্ত্রণের জন্য। তো আমরা প্রথম থেকেই আসলে এটা নিয়ে খুব কনসার্ন ছিলাম যে আসলে যে টাকাগুলো দেশের থেকে পাচার হয়েছে সেটা আসলে দেশে ফেরানো সম্ভব কিনা। কারণ আমরা যে রিজার্ভ নিয়ে বলছি যে আমাদের রিজার্ভ ফল করছে, আমরা বলছি যে আমাদের ক্লাসিফাইড লোন অনেক বেড়ে যাচ্ছে, এই সব কিছুর মূলে আসলে টাকা পাচারটা। সো টাকা পাচার করা টাকাটা যদি অর্থনীতিতে ব্যাক করে তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যার সলিউশন। ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিস, লোনের নামে লোন নেওয়া হয়েছে, সেই লোনের টাকা দিয়ে ডলার কিনে পাচার করা হয়েছে। রাইট রাইট, মানে মানে সব কনসিকোয়েন্সের মূলেই টাকা পাচারটা। তো গতকালকে বেশ কজন এমডি কিন্তু এই মানে টাকা পাচার নিয়ে কথা বলেছেন। যেমন আনিসে খান ছিলেন আমাদের সঙ্গে, উনি বলেছিলেন যে টাকা মানে পাচার যেরকম হয়, রিভার্স মানি লন্ডারিং এর মানে উদাহরণ কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে আছে। ইউকেতে আমরা কিছু টাকা পাঠিয়েছিলাম যেগুলো মানি লন্ডার হয়ে বাংলাদেশে এসেছিল, সেগুলো কিন্তু ফেরত গেছে ইউকেতে এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেই। তো সেই উদাহরণ থেকে উনি বলছিলেন যে আসলে আমরা যদি টাকা পাচার করে টাকা অন্য দেশকে দিতে পারি, যেটা আমাদের দেশে এসেছে, তাহলে অন্য দেশে যে টাকাগুলো আমাদের দেশ থেকে পাচার হয়ে গেছে সেগুলা কেন আমাদের দেশে আসবে না? তো এটা আসলে খুবই লজিক্যাল কোয়েশ্চন। আমাদের ব্র্যাক ব্যাংকের যে এমডি অ্যান্ড সিইও এবং এবিবির যে চেয়ারম্যান সেলিম আরেফ হোসেন উনি ছিলেন। তো উনি বলেছেন যে আসলে যে ডেস্টিনেশনগুলোতে আসলে টাকাটা গিয়েছে ওইখানে আসলে অলিগার্করা অনেক বড় বড় অ্যাসেট করে রেখেছে। তো এটা পাচার করা টাকাটা দেশে আনা সম্ভব, এবং উনি বলেছেন যে আমাদের হয়তো কিছু টাকা এখানে খরচ করতে হবে বাইরে থেকে যারা এক্সপার্ট আছে, যেহেতু মানি লন্ডারিং নিয়ে আমরা খুব বেশি কাজ করি না বাংলাদেশ। তো যারা কিনা কাজ করে ইউকে, ইউএসএ বা মানে অন্যান্য যে সংগঠনগুলো আছে দেশের বাইরে, বিদেশি যে সংগঠনগুলো, তাদেরকে হায়ার করতে হবে, বিভিন্ন এজেন্সি আছে তাদেরকে হায়ার করতে হবে। এবং একই সঙ্গে সদিচ্ছা আসলে খুবই প্রয়োজন, কারণ টাকা পাচার করা সেটা দেশে নিয়ে আসার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় চিঠি দিতে হয়, অনেক ধরনের লোকজনের সঙ্গে কথা বলতে হয়, বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন ব্যাংকের সঙ্গে কানেক্ট করতে হয়। সো এই জিনিসগুলো সদিচ্ছার উপর নির্ভর করে। সো তারা বলছেন যে আসলে পাচার করা টাকা সেটা দেশে ফেরানো সম্ভব। এটার জন্য দুইটা দরকার, এক হলো গিয়ে বিভিন্ন এজেন্সি নিয়োগ দেওয়া এবং বিভিন্ন মামলা করা যেন এটা টাকাটা আদায়ে পদক্ষেপ নেওয়া যায়। প্রথমত হচ্ছে লয়ার অ্যাপয়েন্ট করতে হবে, তারপরে হচ্ছে এই বিষয়ে যারা এক্সপার্ট তাদের কনসালটেন্সি নিতে হবে, সেগুলো দেশে আমাদের না থাকলে বিদেশ থেকে নিতে হবে। হ্যাঁ, আরেকজন আমাদের ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান। উনিও বেশ কিছু কথা বলেছেন দেখলাম রিপোর্টে। উনি বেসিক্যালি কি বলেছেন যে কিভাবে এটা ফেরত আনা সম্ভব? আচ্ছা, উনি যেটা বলেছেন যে আসলে চিহ্নিত করা আর কি, মানে যারা আসলে টাকাটা পাচার করেছে সেটা তাকে চিহ্নিত করতে হবে, এবং চিহ্নিত করাটা কিন্তু অনেক বড় কাজ। কারণ বিভিন্ন ফর্মে টাকাটা পাচার হয়েছে, আপনার এলসির মাধ্যমে, ইম্পোর্ট এলসির মাধ্যমে পাচার হয়েছে, হুন্ডির মাধ্যমে পাচার হয়েছে, হ্যাঁ, বিভিন্ন ফর্মে আসলে টাকাটা গিয়েছে। সো সেই জিনিসটাকে মানে মানে ইয়ে করা আর কি, চিহ্নিত করে ফেলা। তো চিহ্নিত করলে তখন সেই অনুযায়ী মানে
কাজে আগানো সম্ভব হয় এবং একটা ফ্রেমওয়ার্ক করা যে কোন ধাপের পরে কোন ধাপে আমরা আগাবো সেই ফ্রেমওয়ার্কটা করার উপর উনি জোর দিয়েছেন। এবং উনি আরেকটা ইন্টারেস্টিং কথা বলেছিলেন যে বাংলাদেশি এই যে ডায়াসপোরা, এই যে এইসব লোকজন, তারা কিন্তু আমেরিকা, কানাডা, দুবাই, সিঙ্গাপুর, ইউকে, এই যে বাংলাদেশ থেকে টাকা নিয়ে তারা সেখানে বাড়ি গাড়ি, তারা ল্যাভিশ লাইফ লিড করে। এবং এটাও তো পসিবল ওই সব দেশের কর্পোরেশন নিয়ে এই সমস্ত লোকজনগুলোরে আইডেন্টিফাই করা যে তারা কিভাবে আসলে এখানে এই ধরনের বিনিয়োগগুলো করেছেন। এবং উনিও বলেছেন যে আসলে বাইরে থেকে আমাদের প্রয়োজন হইলে এক্সপার্টদের আমাদের কর্পোরেশন নিতে হবে। তো এবং সেটা পসিবল। এবং আরেকটা কথা উনি বলেছিলেন যে এক্সাম্পল আছে তো টাকায় মানি লন্ডারিং বা স্টোলেন অ্যাসেটস। মালয়েশিয়ার এক্সাম্পল দিয়েছিলেন। মালয়েশিয়া আপনি যেটা হচ্ছে যে মালয়েশিয়ান ডেভেলপমেন্ট বারহাদ নামে MDB-1, তো সেখান থেকে কিন্তু অনেক টাকা পাচার হয়েছিল। মালয়েশিয়া $1.4 বিলিয়ন কিন্তু রিকভার করেছে এবং মোস্টলি এটা US-এর জাস্টিস ডিপার্টমেন্টের হেল্প নিয়ে এগুলো করা। তো বাংলাদেশের এনগেজ হতে হবে ইউকের সাথে, US-এর সাথে, কানাডার সাথে, তাদের যে গভর্নমেন্ট এজেন্সিসগুলো আছে যারা এগুলো নিয়ে কাজ করে। তো মানি লন্ডারিংয়ের পাশাপাশি ধরেন যে আরও কিছু বিষয় আমাদের এই আলোচনায় রাউন্ড টেবলে উঠেছিল। সেখানে বাংলাদেশ ব্যাংকগুলোর আপনার যেটা বলেছেন যে আগে কনফিডেন্স বিল্ড আপ করা এটা একটা বড় চ্যালেঞ্জ বর্তমান সরকারের জন্য। তো আমরা যদি তার আগে একটু আসি যে এই যে ব্যাংকিং সেক্টরের এই দৈন্যদশা কেন হলো সে ব্যাপারে ওনারা কি বলেছেন, যে এই যে খারাপ অবস্থার কারণে সব ব্যাংক না হলেও অনেক ব্যাংকগুলোর জন্য। প্রথমে যেটা ওনারা বলেছেন যে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় এসেছিল 2008 সালে, 2009 থেকে 14 যে সময়টা ছিল ওই সময়টা কিন্তু দুর্নীতি হয়েছে, কিন্তু সেটার মাত্রা অত বেশি ছিল না। ওনারা বলছেন যে এর আগেও যে সরকার ছিল, বিএনপি সরকার ছিল, তার আগে আওয়ামী লীগ সরকার ছিল, দুর্নীতি হয়েছে, টাকা পাচারও হয়েছে, কিন্তু এটার মাত্রাটা খুব বেশি ছিল না। কিন্তু এটার মাত্রাটা অনেক বেশি বেড়ে যায় 2017 সাল থেকে, কারণ তখন হলো গিয়ে জোর করে ব্যাংক দখল, তারপরে নতুন নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়া শুরু হয়। লাইসেন্সগুলো দিল 13-এ, হ্যাঁ 13-এ লাইসেন্স দিল। এবং তারপরে হচ্ছে যেটা বলছেন যে 17 থেকে এই মডেলটা টেক ওভার মডেলটা, হ্যাঁ, সো ইসলামী ব্যাংক দিয়ে শুরু করলো, তারপরে SIBL হলো, আরো কিছু ব্যাংকে ঘটেছে এরকম। হ্যাঁ, সো দুইটা জায়গাতে আসলে প্রথমত হলো ব্যাংক লাইসেন্স এবং দ্বিতীয়ত হলো ব্যাংকগুলো দখল করা। তো ব্যাংক লাইসেন্স দেওয়ার পিছনে আমরা যেটা শুনেছি এক্সপার্টদের কাছ থেকে যে ব্যাংক লাইসেন্স দেওয়াই হলো আসলে মানি লন্ডারিংকে উৎসাহিত করার জন্য এবং বা মানি লন্ডারিং করার জন্য। কারণ বাংলাদেশের যে অর্থনীতির আকার, আপনি যদি বিশ্বের USA বলেন, UK বলেন, আপনি অন্যান্য উন্নত দেশের কথা আমরা বলি, তো সেগুলোর তুলনায় বাংলাদেশের অর্থনীতির আকার কিন্তু ছোট। সো আমাদের মতো দেশে আসলে 61টা ব্যাংকের আসলে দরকার নাই। ওনারা বলছেন আমাদের সর্বোচ্চ 20টা ব্যাংক হলেই কিন্তু আমাদের ইকোনমি খুব স্মুথলি রান করা সম্ভব। তাহলে এই যে এত ব্যাংক দেওয়া হলো, এটা কারণ কি ছিল? এটা কারণ ছিল বেনামি লোন বের করে নেওয়া, বিভিন্ন নামে বেনামে অনিয়ম করে লোন বের করে নেওয়া এবং সেই টাকাটা আসলে দেশের বাইরে পাচার করে দেয়, একটা বিষয় গেল। দ্বিতীয়ত হলো যে কেন আসলে ব্যাংকগুলোকে টেক ওভার করলো 2017 থেকে, যে বিভিন্ন জোর করে সরকারি বিভিন্ন সংস্থার মাধ্যমে বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে ব্যাংকের এমডিদের ধরে নিয়ে গিয়ে সেখানে জোর করে সিগনেচার করানো, পদত্যাগ করানো এবং সেখানে তাদের পছন্দ মতো লোকজনকে বসানো, এই যে প্রবণতাটা শুরু হয়েছিল, এই প্রবণতা কিন্তু গত কিছুদিন আগ পর্যন্ত কিন্তু জারি ছিল, যে কারণে আসলে ব্যাংক খাতে একটা অস্থিরতা বিরাজ করছিল। এবং এই কাজগুলো কেন করছিল? কারণ ওই ব্যাংকের উপর যদি তার প্রভাব বিস্তার করা সম্ভব হয় তাহলে নামে বেনামে লোন বের করাটা ইজি। এবং ঠিক ওই ব্যাংকগুলোকেই টার্গেট করা হয়েছিল প্রথমে, যেই ব্যাংকগুলো হলো ইসলামী শরিয়া ভিত্তিক, সেখানে মানুষের ট্রাস্টের জায়গাটা অনেক বেশি থাকে, মানুষ অনেক বেশি ডিপোজিট রাখে এবং রেমিটেন্স অনেক বেশি আসে। সো ফলে তাদের টাকা পাচার করাটা অনেক ইজিয়ার হয়ে যায়, কারণ রেমিটেন্স যখন আসে তার কাছে ডলার অনেক বেশি থাকে। সো পাচার করার প্রক্রিয়াটা তার কাছে সহজ হয়ে যায় একটা। দ্বিতীয়ত হলো লোন দেওয়ার যে লিমিট, সাধারণ যে কনভেনশনাল ব্যাংক তারা হলো প্রতি 100 টাকায় 87 টাকা লোন দিতে পারে, ইসলামী ধারার ব্যাংকগুলোর ক্ষেত্রে কিন্তু সেটা 92 টাকা, ফলে এখানে 5 টাকা বেশি। সো সেখানে আমরা 100 টাকায় দেখছি, কিন্তু সেটা যখন লাখ কোটি টাকায় আমরা চিন্তা করব তখন সেই অ্যামাউন্টটা অনেক বড়। এই ধরনের কিছু সুবিধা ছিল যে কারণে আসলে ব্যাংকগুলা অ্যাকোয়ার করা হচ্ছিল। আচ্ছা, প্রবলেমস তো হয়েছে, সেগুলো নিয়ে অনেক আলোচনা করেছেন ব্যাংকাররা, কিন্তু এই সিচুয়েশন থেকে বাংলাদেশে একটা এখন ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উনি বাংলাদেশ ব্যাংকে গভর্নর বসিয়েছেন, খুবই ক্যাপাবল একজন লোক, ডক্টর আহসান মনসুর, IMF এর ফর্মার টপ অফিসিয়াল, ডক্টর সালাউদ্দিন আহমেদ একজন সিনিয়র ইকোনমিস্ট, ফাইন্যান্স অ্যাডভাইজার। সো এই যে ওনাদের বেশ কিছু স্টেপসও আমরা অলরেডি দেখেছি, যে
এই যে এস আলম গ্রুপের মালিকানাধীন যে ব্যাংকগুলো ছিল, তো সেখানে কিন্তু আমরা দেখেছি যে সবগুলোতেই বোর্ড রিস্ট্রাকচার করা হয়েছে অলরেডি এবং তারা এখন কাজ শুরু করেছেন। তো এই যে টপ ব্যাংকার যারা টিবিএস এর রাউন্ড টেবলে এসেছিলেন, এই সিচুয়েশন থেকে উত্তরণের ব্যাপারে তারা কি পরামর্শ দিয়েছেন? আচ্ছা, প্রথমেই যেটা পরামর্শ তাদের সেটা হলো আস্থা ফিরিয়ে আনা। কারণ ব্যাংক খাতটা চলেই আসলে আস্থার উপরে। কারণ আমি XYZ ব্যাংক, আপনি আমার কাছে টাকা রাখবেন কি ভরসায়? আমার নাম, আমার যে গুড গভর্নেন্স সেটা দিকে আপনি রাখবেন। সো গুড গভর্নেন্স প্রতিষ্ঠার মাধ্যমে ব্যাংকের আস্থা ফেরানোটা ওনারা প্রথম মানে দিয়েছেন, মানে প্রথম গুরুত্ব দিয়েছেন। কারণ ব্যাংকে যখন আস্থা ফিরে আসবে তখন আসলে আমাদের যে ক্যাশ টাকা, যেটা কিনা মার্কেটে ঘুরে বিভিন্ন মানুষের হাতে টাকা, ক্যাশ টাকাটা জমা থাকে, সেই টাকাটা ব্যাংকে ফিরে আসে। ব্যাংকে যখন ফিরে তখন সেটা লোন হয়ে আবার বিভিন্ন বিনিয়োগে চলে যায়। সো এই আস্থা যদি না ফেরে তখন কিন্তু মানুষজন আসলে ব্যাংকে ডিপোজিট কম করবে, ডিপোজিট কম করলে সেটা লেন্ডিং কম হবে, মানে অনেক ধরনের একটা কনসিকোয়েন্স আছে। তো যেই কারণে তারা প্রথমেই বলেছেন আস্থা ফেরানোর কথা। দ্বিতীয়ত কারণ হচ্ছে যে আস্থা ফেরানোটা কেন জরুরি বলেছিলেন যে এটা হচ্ছে যে কয়েকটা ব্যাংক প্রবলেমে আছে, সব ব্যাংক না, নট অল 61 ব্যাংকস। সো ধরেন যে 10-15 ব্যাংকস হচ্ছে একটু সিভিয়ার প্রবলেমে। তো যেটা ওনারা বলছিলেন যে এটা এই আস্থাটা ফেরানোটা জরুরি, আদারওয়াইজ এগুলো অন্যান্য যেসব ব্যাংক রিলেটিভলি ভালো অবস্থায় আছে তাহলে তাদের সমস্যাটা হতে পারে সামনে। দ্যাট ওয়াজ অ্যানাদার পয়েন্ট। হ্যাঁ, বলছিলেন আপনি। অবশ্যই, কারণ মানে আপনি যদি ব্যাংকিং সিস্টেমটা দেখেন সেখানে আমরা কিন্তু যে ডিপোজিটটা নেই সেই ডিপোজিটটা কিন্তু শর্ট টার্ম এবং মিডিয়াম টার্মের ডিপোজিট। কিন্তু আমরা লোন দেওয়ার ক্ষেত্রে যেহেতু আমাদের স্টক মার্কেট আসলে অত স্ট্রং না, ব্যবসায়ীরা স্টক মার্কেট থেকে লোন পাচ্ছেন না বা টাকাটা তাদের ইনভেস্টমেন্টটা ওইখান থেকে নিতে পারছেন না, তারা ব্যাংকের উপর নির্ভর করছেন। এবং ব্যাংকগুলো আসলে করে লং টার্ম লেন্ডিং। তো আপনি শর্ট টার্মে বড় করছেন, আপনি লং টার্মে লেন্ড করছেন। এখন সব গ্রাহক মিলে যদি টাকা তুলে নিতে আসে যে কোনো ব্যাংকে, সেটা বিশ্বের যে কোনো ব্যাংক হোক, ওই ব্যাংকটা আসলে ফল করতে বাধ্য। আমরা বিশ্বে এরকম অনেক উদাহরণ দেখেছি, অনেক ভালো ব্যাংক শুধুমাত্র গ্রাহকদের ডিপোজিট তুলে নেওয়ার চাপের কারণে ফল করেছে। এটা আমেরিকাতে গত বছরই হয়েছে সিলিকন ভ্যালিতে, যে ডিপোজিট উইথড্রয়ালের প্রেশারের কারণেই কিন্তু ব্যাংকটা কলাপস করলো। রাইট। তো ওই জিনিসটা যেন না হয়, ব্যাংক খাতে যে 10টা ব্যাংক আছে, কেন্দ্রীয় ব্যাংক যেন ওই ব্যাংকগুলো টেক কেয়ার করে, ওই ব্যাংকগুলোকে কিভাবে আসলে চালু করে রাখা যায়, যদি ছোট ব্যাংক থাকে সেগুলোকে কিভাবে ম্যানেজ করা যায় এই সিস্টেমের মধ্যে, ওনারা এই জায়গাতে নজর দিতে বলেছেন। কারণ তা না হলে এই খারাপ ব্যাংকগুলোর কারণে ভালো ব্যাংক যেগুলো আছে সেগুলোও আসলে আক্রান্ত হবে। একই সঙ্গে তারা বলেছেন যে কেন্দ্রীয় আমাদের যে স্টক এক্সচেঞ্জ, ওইখান থেকে একটা নিয়ম করে দেওয়া হয়েছিল বোর্ডের ডিরেক্টরের ক্ষেত্রে যে 2% শেয়ার আসলে হোল্ড করতে হবে। 2011-তে পার্টিকুলারলি ইসলামিক ব্যাংকের সাবেক এমডি মোহাম্মদ আব্দুল মান্নান, যিনি বর্তমানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বোর্ডের চেয়ারম্যান হয়েছেন, উনি এই পয়েন্টটা রিচ করেছেন যে 2% ক্যাপ দেওয়া, যে ব্যাংক কোনো, এটা বেসিক্যালি লিস্টেড কোম্পানির ক্ষেত্রেই করেছিল। তো ব্যাংক যেহেতু আপনার মোস্টলি লিস্টেড, এবং বলেছিল যে 2% শেয়ার হোল্ডিং ম্যান্ডেটরি কেউ যদি ব্যাংকের পরিচালক হতে চায়। তো সেটা নিয়ে কি বলেছিলেন? তো ওনার বক্তব্যটা ছিল এরকম যে 2% যে শেয়ার, তো 2% শেয়ার কিনতে গেলে আপনার টাকা লাগবে ভাই, আপনার অনেক টাকার মালিক হইতে হবে। আপনি সাধারণ একটা মানুষ, আপনি একজন ইকোনমিস্ট হয়ে আপনার অনেক নলেজ থাকা মানে সত্ত্বেও আপনি কিন্তু ব্যাংকের বোর্ডে আসতে পারছেন না। আবার ধরেন একটা ব্যবসায়ী পরিবার, যে ব্যবসায়ী পরিবারের হয়তো ব্যাংকিং নিয়ে কোনো এক্সপিরিয়েন্স নাই, কিন্তু তার টাকা আছে, সে ব্যাংকের শেয়ার কিনে সেই বোর্ডে বসে যেতে পারছে। তো উনি বলছিলেন এই যে 2%-এর যে রুলসটা ডিরেক্টর হওয়ার ক্ষেত্রে, এই রুলসটা আসলে বাংলাদেশের ব্যাংক খাতকে কয়েকটা পরিবারের হাতে আসলে জিম্মি করে ফেলেছে। এবং বাংলাদেশ ব্যাংকের যে রুলস, ডিরেক্টর এক পরিবার থেকে, তো সেটা 3 জন আছে, একই সঙ্গে তাদের কোম্পানি থেকে আরও 2 জন হতে পারে, অর্থাৎ মানে এক পরিবার থেকে কম বেশি 5 জন বোর্ড ডিরেক্টর হতে পারে। সো এইটা আসলে ব্যাংক খাতটাকে পরিবার কেন্দ্রিক করে ফেলেছে। একই সঙ্গে তিনি বলেছেন যে আমাদের যারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররাও আসলে ইন্ডিপেন্ডেন্ট না। অনেকেই যারা ব্যাংকের চেয়ারম্যান, যে পরিবারের আন্ডারে ব্যাংক থাকে, ওই ব্যাংকের চেয়ারম্যানের অফিসে বসে অফিস করে, তাহলে তারা ইন্ডিপেন্ডেন্ট কিভাবে হলেন? বা তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এই ধরনের লোকই যারা হচ্ছে ওই চেয়ারম্যানদেরই ইন্টারেস্টটা সার্ভ করে, এটাই তো বলেছি। জি জি জি। ওকে তন্ময়, আমাদের আলোচনা শেষ দিকে, আপনার কিছু বলার না থাকলে আমরা শেষ করব। দর্শক, আমরা আলোচনা করলাম যে বাংলাদেশের ব্যাংকিং খাতের কি অবস্থা, এবং আমাদের অফিসে গতকালকে যে রাউন্ড টেবলে বাংলাদেশের টপ ব্যাংকাররা এই কেন প্রবলেম হলো এবং এটার যে প্রভাব পড়েছে আমাদের অর্থনীতির উপরে, এবং সেগুলো থেকে উত্তরণ কিভাবে করা যায়, বিভিন্ন ধরনের পরামর্শমূলক তারা বক্তব্য দিয়েছেন। আমরা
সেগুলো পত্রিকায় পাবলিশ করেছি, অনলাইনে দিয়েছি এবং এখন আমরা মাল্টিমিডিয়াতে আপনাদের সঙ্গে আলোচনা করলাম এবং শেয়ার করলাম। সো আশা করি যে বর্তমানে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার আছে তারা দেশের জন্য যে ভালো করার চেষ্টা করছেন, তো সেগুলো আসলে এই সব পরামর্শ হয়তো তাদের কাজের ক্ষেত্রে সহায়তা করবে, সেটাই আমরা আশা করি। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।